স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। বাংলাদেশ ওয়ানডে দলের বড় কিছু জেতার ক্ষুধা আছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন দলটা ভারসাম্যপূর্ণ সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। 22 গজে মুস্তাফিজকে আরো পরিণত দেখছেন এই সাবেক অধিনায়ক। নাহিদ রানা শেখার আগ্রহ আর চেষ্টা তার মনে ধরেছে। সাইফুল রূপকের রিপোর্ট। প্রধান নির্বাচক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য, সিরিজ জয়, কতটা এনজয় করলেন এবং দলের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? দলটা খুব ভালোভাবে কামব্যাক করেছে, যেটা খুব আনন্দের ছিল। কারণ সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলে পুরো সিরিজটাই কিন্তু অনেক প্রেশার থাকে। সেই প্রেশারটা খেলোয়াড়রা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মুস্তাফিজ 5 পেলেন, ওডিআই ক্রিকেটে 6 নম্বর, মানে ষষ্ঠবার, এবং তিনি ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্টের কাতারের সামনে আছেন, মিচেল স্টার্ক, গ্রেটদের পেছনে ফেলে সামনে হয়তো তিনি ক্যারিয়ার শেষে সবার উপরেও থাকতে পারেন। সবার উপরে চলে যাবে আমার বিশ্বাস, কারণ ওয়াসিম আকরাম এখন খেলেন না। মিচেল স্টার্ক ক্যারিয়ার শেষের দিকে চলে এসছে এবং মুস্তাফিজের সামনে আরও 3-4 বছর আছে। সো সেক্ষেত্রে আমার বিশ্বাস মুস্তাফিজ তাদের এই রেকর্ডটা একসময় হয়তো মুস্তাফিজের কাছেই যাবে। বাহাতি বোলারদের 5-এর যে রেকর্ডটা আমার বাহাতিদের আমার ধারণা, আমার বিশ্বাস সেটা মুস্তাফিজের কাছে থাকবে যখন ক্যারিয়ার শেষ করবে। এখন কি মুস্তাফিজ মনে হয় যে মোর ম্যাচিউর? এখন তিনি মাথা খাটান, তিনি এখন বাউন্সার দিয়ে উইকেট পান, কাটার তো আছেই। ব্যাটসম্যানদের রিড করার সক্ষমতাটাও অনেক বেড়েছে। এখন কোন ব্যাটসম্যান কী করতে চাই সেটা একটু আগে ভাগেই বুঝতে পারে, আপনার বোলিং করে দেখলেই বুঝতে পারবেন। সো এটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের সাথে আসে, বাট সেটা সবাই ভালো মতো ইউজ করে, এক্সপিরিয়েন্সে সবাই ভালো মতো ইউজ করতে পারে না। মুস্তাফিজ খুব ভালো মতো এখন ব্যবহার করছে। বাংলাদেশি কোনো পেসার ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 2টা ওডিআই সিরিজে সিরিজ সেরা নাহিদ রানা। বাংলাদেশের সাধারণত স্পিনাররাই রাজত্ব করতে এত বছর। 2020 সাল পর্যন্ত কি 21 সাল পর্যন্ত আপনি এই চিত্রটা স্পিনারদেরই দেখেছেন, আমরা সবাই দেখেছি। খুব ভালো লাগে ডেফিনেটলি, কারণ আপনি যখন ফাস্ট বোলার ভালো করবেন তখন আপনি যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবেন। নাহিদ রানার গতির সাথে এখন নাহিদ রানাও মনে হচ্ছে যে মাথার ব্যবহারটা করছে, ভ্যারিয়েশনটা বা গতি কখন কোথায় কীরকম দিতে হবে সেটাও মনে হয় যে দারুণভাবে এক্সিকিউট করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে কিন্তু কিছু এক্সপেক্টার থাকতে হয়। ট্যালেন্ট সবাই কম বেশি নিয়ে আসে, কিন্তু যাদের মধ্যে এক্সপেক্টার থাকে তারা একটু আলাদা হয়। আমার মনে হয় ওর মধ্যে এক্সপেক্টারটা একটু আছে এবং ও প্রতিদিনই শিখতে যাচ্ছে। ফাস্ট বোলারদের কিন্তু এটা একটু কম দেখা যায় এবং ওর গতিটাও খুব ভালো ব্যবহার করছে। ওর গতিতে কিন্তু বিশ্বে অনেক বোলার আছে এই গতিতে বল করে, কিন্তু দেখবেন যে তারা অনেক এক্সপেন্সিভ হয়, তাদের ওই লেন্থ লাইনটা বুঝতে একটু সময় লাগে। তারা এই গতি কিন্তু আবার অনেক সময় এক্সপেন্সিভ হতে পারে। নাহিদ রানা যদি একটা ম্যাচ হয় না তা না, বাট ও ঠিক এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছে ওর লেনটা কোনটা, ব্যাটসম্যানদের কাকে কোথাও বল করতে হবে। এটা খুব শিখতে বেশি সময় নেননি, এই জন্যই নাহিদ রানা আসলে একটু স্পেশাল। নাজমুল শান্ত অনেকদিন ধরে 50 পাচ্ছিলেন না, 13 ইনিংস যদি ভুল না করে থাকে। তারপর মিরপুরের সেকেন্ড ওডিআইতে 50 পেলেন, চট্টগ্রামে গিয়ে সেঞ্চুরি। অনেক সময় 50 জন্য অনেক দিন অপেক্ষা করতে, তারপর কোনো একটা ভালো ইনিংস আসলে তারপর ব্যাক টু ব্যাক চলে আসে। না, হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ হার্ড ওয়ার্কার। ও যখন ভালো করুক কিংবা ভালো না করুক, ওর ওয়ার্ক এথিকটা একই রকম থাকে। সাইফুল রূপক, 71। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। এবার পালা টি-20 মিশনে নামা। দর্শক, আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের টি-20 স্কোয়াডটা কেমন হলো প্রথম 2 ম্যাচের জন্য, সেই সঙ্গে মুস্তাফিজ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানার অভাবটা কি বাংলাদেশ পূরণ করতে পারবে কিনা, এই নিয়ে আলোচনা করতে 71 স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 খেলাযোগে। সেই সঙ্গে শুভ সকাল। আমরা দেখছিলাম যে ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। মোটামুটি তারা সন্তুষ্ট, কিন্তু যেভাবে আমরা নিউজিল্যান্ডের একটা বি টিমের সঙ্গে আমরা সিরিজ জিতলাম, তাতে কিন্তু খুব একটা সন্তুষ্ট হওয়ার কথা নেই। এবার তাদের বিপক্ষে আবার টি-20 সিরিজ স্কোয়াডটা মোটামুটি কেমন দেখলেন? আপনি যেটা বললেন যে বি টিমের সঙ্গে জিতেছে, দিস ইজ ট্রু, 100% ট্রু। এবং এই সত্যটা মেনে নিয়ে আমরা যদি আমাদের যে আত্মতৃপ্তি সেটা একটু কম হয়, তাহলে আমরা হয়তো ভালো করব। আমাদের ক্ষুধাটা বেশি থাকা উচিত, কারণ আপনি দেখেছেন যে প্রথম ওয়ানডেটা আমরা হেরেছি এবং কিভাবে হেরেছি, ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। সো আমাদের তো তাদের কাছে হারার কথা না আমাদের কন্ডিশনে। হ্যাঁ, মোটামুটি ভালো উইকেটে খেলা হয়েছে, কিন্তু একেবারে ট্রু উইকেট ছিল না। আপনি ভয় পেয়েছেন যে ট্রু উইকেটে দিলে নিউজিল্যান্ড এখানে 3টা ম্যাচই জিতে নিতে পারে, সেই কারণে আপনি দেননি। তো তাতে আপনার একটু লস হয়েছে এই কারণে যে আপনি ট্রিকি উইকেটে খেলেছেন। ট্রিকি উইকেটে খেললে আপনার যেটা হবে, ইমপ্রুভমেন্টটা স্পোর্টিং উইকেটের মতো হবে না, ব্যাটারদের ওই পরীক্ষা হবে না। 250-300 রান হবে তখন। এই 300 রান আপনি চেস করতে পারবেন না বলেই কিন্তু আপনি এরকম উইকেট দিয়েছেন। তো সেই দিক থেকে আপনি যেটা বললেন, আমি মনে করি যে এই
সিরিজ জয়টা এটা আত্মতৃপ্তি হিসেবে নিলে খুব ভালো করে ফেলেছি এরভাবে নিলে কিন্তু বাংলাদেশ ইন ফিউচারে ওই ফেক কনফিডেন্স বলে একটা শব্দ আছে, ফেক কনফিডেন্স তৈরি করবে এবং সেই ফেক কনফিডেন্স যে কোনো দলকে ডাউনওয়ার্ড নিয়ে যায়। আরেকটা কি জিজ্ঞেস করলেন আপনি? যাদের নিয়ে আমরা আসলে ওয়ান ডে সিরিজটা জিতলাম, বিশেষ করে যদি বলি মোস্তাফিজ, নাহিদ রানা, কিংবা দিকে বলি যদি শান্তর কথা বলি, তারা তো কেউ এই মুহূর্তে নেই, হয়তোবা শান্ত বা এদের কেসটা আলাদা। সব মিলিয়ে টি-20 স্কোয়াডটা আপনার মতে কেমন হয়েছে? আপনার এখন যে প্ল্যানটা সেটা হলো আগামী 2 বছরের প্ল্যান করা হয়েছে। 2027 সালে 28 সালে গিয়ে আমরা খেলবো টি-20 ওয়ার্ল্ড কাপ, বিকজ অফ আমরা এখন অলরেডি টি-20তে সরাসরি কোয়ালিফাই করে ফেলেছি। তো সো আমাদেরকে তো এই জায়গায় দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু কোয়ালিফাই হয়ে গিয়েছে। পরবর্তীতে আমাদের এখন টিম বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট। লিটন কুমার দাস 1 বছর চেষ্টা করে খুব সুন্দর একটা টিম দাঁড় করিয়েছিলেন এবং সেই টিমটাকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক কারণে সেই বিশ্বকাপ খেলা হয়নি। এখন থেকে আবার যদি পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি না নেন, তাহলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে গিয়ে আপনি ভালো খেলার চ্যালেঞ্জিংটা নিতে পারবেন কিনা সেটা একটা বড় বিষয়। তো সেই ক্ষেত্রে লিটন কুমার দাস খুব বিচক্ষণ একজন প্লেয়ার এবং নেতা হিসেবে খুবই পরিপক্ক আমার কাছে মনে হয়েছে। তো তিনি যেটা করছেন এখন থেকেই তার টিমটাকে বিল্ড আপ করা শুরু করেছেন। এই যে স্কোয়াডটা বললেন আপনার, যারা ব্যাটার ছিলেন তারা কিন্তু পুরনোরাই রয়েছে, যারা গত 2 বছর এই বিশ্বকাপ খেলার কথা ছিল তারাই আছেন। শুধু বোলিংয়ের জায়গায় 1-2টা জায়গায় পরিবর্তন হয়েছে। আমরা দুজন বোলারকে ইন করতে দেখেছি, সেই একটা হলো আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। রিপন মণ্ডল আমরা জানি যে সে একটু বয়স কম, 23 আছে যদিও বিতে লেখা, কিন্তু আরো 2 বছর আমরা প্লাস করি, 25 বছর ধরলাম, 25 বছর। কিন্তু রিপন সাকলাইন যদি আব্দুল গাফফার 26 বলা হচ্ছে উনি তাকে। 28 আসলে তার অনুযায়ী রেকর্ড অনুযায়ী, কিন্তু এটা হয়তো আরো 2 বছর বেশি। কিন্তু এই জায়গা থেকে তাদের যে এক্সপেরিয়েন্সটা আমরা মনে করি এখন তাদের ডেলিভারি দেওয়ার সময়। আপনি একটা বিষয় আছে, সিলেক্টরদের এই কারণে ধন্যবাদ দেবো বা টিম ম্যানেজমেন্টকে যে তাদেরকে এই সময় পিক করেছে। আদার দেন যদি আরও দেরি করতো বা আমাদের যারা রিজার্ভের মানে রেগুলার রয়েছে তাদেরকেই যদি খেলাতো, তাহলে হয়ে যেত সকালের পুজো সন্ধ্যায় করার মতো। তো সকালের পুজো সন্ধ্যায় করলে কোনো পুজোর কোনো কিছুই হয় না। তেমনি যদি রিপন মণ্ডলরা যে ছন্দে রয়েছেন, গাফফার যে ছন্দে রয়েছেন, সেই ছন্দের সময় যদি না খেলান তাহলে তাদের প্রতিভা ওখানে শেষ হয়ে যাবে হতাশায়। হ্যাঁ, এরকম পৃথিবীতে কোটি কোটি ঘটনা রয়েছে। তো সেই ক্ষেত্রে রিপন মণ্ডলকে তো আমরা দেখেছি লাস্ট বিপিএলে অসাধারণ পারফর্ম করেছেন এবং সাকলাইনে কিন্তু ভালো খেলেছেন। তাদের কারণে আমরা মনে করি যে মানে যারা এখন ক্রিকেট নিয়ে বিশ্লেষক করেন বা তার যারা ক্রিকেট টিমটাকে সিলেক্ট করেন, তারা একেবারে রাইট টাইমে পিক করেছে এবং ইন ফিউচারের জন্য তারা যদি সেট হয়ে যায় দলের সঙ্গে, তাহলে কিন্তু অলরাউন্ডার কোটাটা একটু বাড়বে। 2 বছরে যদি সে ব্যাটিংটা প্রপারলি চেষ্টা করে, তারা দুজনেই, গাফফার কিন্তু বিগ হিট নিতে পারে এবং রিপন মণ্ডলও কিন্তু রান করতে পারে, অর্থাৎ প্রয়োজন হয় তিনি রান করতে পারবেন, যেটা সাইফুদ্দিনের সঙ্গে 3টা বোলার যোগ হবে যা কম্পিটিশনটা করতে পারবে, বোলিং প্লাস ব্যাটিং। আরেকজন রয়েছেন সেখানে আমরা দেখছেন সাকিব, তানজিম হাসান সাকিব, তিনিও কিন্তু ব্যাটিংটা খুব ভালো করেন বোলিংয়ের সঙ্গে। এই যে বাঞ্চ অফ বোলার্স, এই বোলারে ইন ফিউচারে বাংলাদেশকে লিড দেবে এবং 2027 সালের পরে তাসকিনরা কিন্তু ব্যাকওয়ার্ড চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার ওই সময় বাংলাদেশকে লিড দেওয়ার জন্য দূরদৃষ্টিতা সম্পূর্ণ সিদ্ধান্ত যদি না নেন, তাহলে আপনি ফেল করবেন। সেই দিক থেকে খুব ভালো একটা তার স্কোয়াড মানে এখন থেকে আমরা ব্যাকআপটা তৈরি করছি, যেটা আমরা সব সময় দেখে আসি। যদি আমরা একটু পেছনে যাই, যে সেটা হয়তো বা প্রাসঙ্গিক না হতে পারে, যে আমরা যে পঞ্চপাণ্ডবের কথা সব সময় বলতাম, তারা যাওয়ার পর যে আমরা একটা বিষয় ধুঁকছি যে কেউ নাই ওরকম তারকা। সো এখন থেকে সেই জিনিসটা তৈরি করার একটা মাধ্যম খুঁজে পেয়েছে হয়তো বা নির্বাচক প্যানেল। ডেফিনেটলি নির্বাচক প্যানেলকে আপনার একটা রুলস থাকতে হবে, যে কোনো দেশের ক্রিকেট বোর্ড কিন্তু সেটা ফলো করে। বাংলাদেশ ক্রিকেট যারা মুস্তাফিজ ওই জায়গায় কাজটা করতেন, এখন রিপন মণ্ডল যদি সেটা করেন, তাহলে ইন ফিউচার মুস্তাফিজের অলরেডি 10 বছর হয়ে গিয়েছে, ধরেন আর যদি তার সামর্থ্য থাকে আর 5 বছর খেলতে পারে কিংবা নাও খেলতে পারে। ইনজুরি হওয়ার একটা প্রবণতা সব সময় থাকে যেহেতু পেসার। হ্যাঁ, ও তখন যে যদি আপনার এই যে যদি আমরা রিপন মণ্ডলকে তুলে আনতে পারি এবং সে যদি ইন্টারন্যাশনালি একদম এফেক্টিভ বোলার হয়, তাহলে দেখবেন যে মুস্তাফিজের সঙ্গে তার কিন্তু একটা জুটি তৈরি হয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। দুজন ডেপ বোলার যদি থাকে, তখন দেখবেন যে সাকসেস রেটটা বেড়ে আসবে, অনেক হাই হয়ে যাবে। আমরা এই টিমে যেটা দেখছি যে স্পিনার রয়েছেন 3 জন, বেসিক্যালি একজন অফ স্পিনার, একজন বাহাতি স্পিনার, আর একজন হচ্ছেন আপনার লেগ স্পিনার। তো সেই ক্ষেত্রে স্পিনার কিন্তু আসলে 3 জন খেলানোর মতো বিলাসিতার মতো, হয়তো 2 জন যদি খেলে তাহলে আপনার পেস বোলার 3 জনের বেশি আপনি নিতে পারবেন না। একজন অলরাউন্ডার কোটায় আর 2 জন হচ্ছে জেনুইন। সেক্ষেত্রে সাকলাইনের খেলার সম্ভাবনা খুবই কম দেখছি। খেলবে হয়তো রিপন মণ্ডল, বিকজ অফ রিপন মণ্ডল ইজ বেটার বোলার দেন
সাকলাইন, এবং ওই জায়গায় তিনি বোলার হিসেবেই খেলবেন। একটু হিট নিতে হলে হিট নেবেন, বাকিরা কিন্তু পারেন। রিশাদ ব্যাটিং করতে পারেন, সো এই জায়গায় দুশ্চিন্তা নেই। আমরা যদি একটু বলি যে জাকের আলীর কথা, যে তাকে হয়তো বা অনেকে মিস করবেন এবং অনেকে হয়তো বা তার উপর নানাভাবে ট্রল করেছেন, কিন্তু এই জিনিসটা তো অন্যান্য ক্রিকেটারদের উপর হতে পারে। আজকে আমরা রিপন মণ্ডলকে নিয়ে কথা বলছি, তিনি ভালো করছেন, 2 দিন পরে হয়তো বা তীব্র একটা সমালোচনা হলো, তারপর তিনি হয়তো বা আবার হারিয়ে গেলেন। জাকের আলীকে কি আমরা হারালাম, নাকি সে আসলে নিজে হারিয়ে গেছে? মানে সমস্যাটা ঠিক কোথায়? তার ফিরে আসার মন্ত্রটা কি হতে পারে? ফিরে আসার মধ্যে তো একটাই, আপনার পারফর্ম করতে হবে। আপনি যদি ডোমেস্টিকে ভালো করেন, আপনার মঞ্চ যেটা আসে সামনে, সেই মঞ্চেই আপনাকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আপনি লাইভ পারফরমেন্স যখন ভালো করেন, তখন আপনাকে কেউ বসিয়ে রাখতে পারবে না, এবং তখন আপনার জাতীয় দলের আপনার যে লাইনটা থাকবে, পাইপলাইন বা জাতীয় দলে ঢোকার জন্য যে পাথওয়ে, সেটা আপনি ফুলফিল করলে নিতে বাধ্য, যেই কেউ নিতে বাধ্য এবং খেলাতেও বাধ্য। সেই জায়গায় জাকের আলী তো পরীক্ষিত একজন সৈনিক ক্রিকেটের, তো সেই জায়গা 1.5-2 বছর যদি আপনি ভালো খেলেছেন, অল ফরম্যাট খেলেছেন, এবং সেই হঠাৎ করে তার ছন্দপতন হয়েছে, এবং মেন্টালি যে একটা তমার ভিতর দিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া যে পরিমাণে ট্রল করেছে, এবং মেন মিডিয়া তো অনেক সময় আমরা দেখেছি তাকে ব্যাপক সমালোচনা বা পেইন দেওয়া হয়েছে। সবচেয়ে বাংলাদেশের খারাপ দিকটা হলো চুইংগাম জীবনও নিয়ে তাকে যে পরিমাণে ট্রল করা হয়েছে, এবং যে পরিমাণে এখনো করা হচ্ছে, অসভ্যতা করা হয়েছে। তার মানে হচ্ছে বাঙালি হচ্ছে রেসিজমের উস্তাদ। আমরা অনেক সময় বলি যে বিদেশের ওরা রেসিস্ট, এমুক তমুক। আসলে বাংলাদেশের মানুষের মতো রেসিজম আর খুব কমই কিন্তু মানুষ করে, এবং তারা ব্যক্তিগত আক্রমণটা খুব বেশি করে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি শুধু প্লেয়ার না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ, এবং এই যে মানসিকতা, এখান থেকে যদি সহনশীল পর্যায়ে না আসে, তাহলে জাতিগতভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব, তেমনি প্রত্যেকটা জায়গায়। কারণ সে তো মানুষ, জাকের আলী মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, এই মানুষের ভিতরে অনুভূতি থাকে। এখন আপনি চাইলেও কিন্তু এই পারিপার্শ্বিক বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারেন না। যদি কেউ বলে যে আমি অ্যাভয়েড করছি, তাহলে সেই রকম হবে। নগরে আগুন লাগলে যেমন দেবালয় রক্ষা পায় না, তেমনি মানে সোশ্যাল মিডিয়া যদি কোনো কিছু হয়, কিংবা ময়েন মিডিয়া যদি কোনো কিছু লেখে, সেগুলির উপেক্ষা করা যায় না। এটারও আগুনটা কিন্তু, উত্তাপটা কিন্তু আপনার গায়ে, আমার গায়ে, সবার গায়ে লাগে। আর যদি কেউ বলে যে না লাগে না, তাহলে বলবো হিপোক্রেট। এই যে ধরেন যারা এইভাবে বাদ পড়ে, যারা হয়তো পরীক্ষিতই ছিল, বাদ পড়ে, এখন আমরা যদি একটু যিনি বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, তার বয়সটাও খুব বেশি নন, তিনিও ক্রিকেট খেলেছেন, খুব মানে ছেড়ে যে দিয়েছেন তাও নয়, মানে যদি বলি যে তিনি আসলে ক্রিকেটারদের ব্যাপারটা আরো ভালো বুঝবেন, বিশেষ করে ইয়াং ক্রিকেটারদের ক্ষেত্রে তিনি এই ব্যাপারগুলো একটু দেখবেন কিনা, যে যারা ক্রিকেটাররা বেশি ট্রলের শিকার হয়, কিংবা তাদেরকে আসলে গাইডলাইনের ব্যাপারটা কি হবে, যাতে একেবারে না হারিয়ে যায়। দেখুন, গাইডলাইনটা হলো যে এরকম, যে আপনি অনেক কিছু থেকে দূরে থাকবেন। আপনি প্রথমত কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন খেলবেন, তখন আপনার এই সোশ্যাল মিডিয়া দরকার আছে। আপনার টিম যদি করুক, কিন্তু আপনি সেইখানে কোনো কিছু ফলো করবেন না, আপনি ওইখানে ঢুকবেনই না। সোশ্যাল মিডিয়া আপনি ঢোকেন, ইন্টারন্যাশনাল অনেকগুলি টুইটার আছে, ওইসব জায়গায় ঢোকেন, কিন্তু আপনার নাও ঢুকলেও চলে। যদি চলে, তাহলে আপনার না যাওয়াটাই উত্তম। সেই ক্ষেত্রে তামিম ইকবাল বা যেই আসুক, পৃথিবীর যত মানুষ, উনি তো অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছে, পরিবর্তন করছে, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখবে কিনা? এই ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আপনি আসলে কি করবেন? সোশ্যাল মিডিয়া বা পাবলিক যখন থাকে, আপনি ধরেন মেন মিডিয়া যদি কোনো কিছু লেখে, আজকে আপনার অফিসে কমপ্লেন করার মতো জায়গা রয়েছে, বা আপনাকে বলার জায়গা রয়েছে, কিন্তু অন্য মিডিয়ার, কিন্তু সোশ্যাল মিডিয়া তো একেবারে একটা সামাজিক মানে ওপেন মিডিয়া। এখানে যে যার মতো লিখতে পারে, স্বাধীনতা রয়েছে, এখন আর ভয় নেই, যে যা মন্তব্য করতে পারে, গালাগালি পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে ফিল্টারিং করা তো রাষ্ট্র ছাড়া আর কেউ পারবে না। এখানে ক্রিকেটার বা ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। একটাই উপায় আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে মেন্টালি মানে স্ট্রং করা। আরেকটা জিনিস হলো সোশ্যাল মিডিয়া যত কম ইউজ করা যায়, কম ঢোকা যায়, এবং পারিপার্শ্বিক বিষয় থেকে তাদেরকে যত বেশি বাইরে রেখে অন্য দিকে ফোকাস করা যায়, বই পড়া হোক, কিংবা অন্য কাজ, আনুষঙ্গিক যেমন ফিল্ম দেখা হোক, এইসব জায়গায় ইনভলভ থাকবে, এবং ক্রিকেটের সময় ক্রিকেটে 100% ইনভলভ থাকবে, তাহলে ভালো করবে। এই আশা করি যে তামিম ইকবাল যেহেতু তার নিজের এক্সপিরিয়েন্স রয়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা এখানে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ওর জাকের আলী অনেককে খুবই প্রয়োজন বাংলাদেশ দলের এই সময়। নিঃসন্দেহে। আমরা যদি একটু ব্যাটারদের কথা বলি, লিটন দাস, তিনি হয়তো বা লাস্ট ইনিংসটা ভালো খেলেছেন, কিন্তু তাকে দেখি যে তিনি ধারাবাহিক নন। সেই সঙ্গে পারভেজ হোসেন ইমন, তিনি একটা কাঁধে ইনজুরি নিয়ে এসেছেন পিএসএল থেকে। তানজিদ হাসান তামিম, তিনি ভালো রান করেন, আবার তিনি হারিয়ে যান। সবকিছু মিলে ব্যাটারদের কি বলবেন? এবং আমরা এখানে তো কয়েকজন ওপেনারকেই দেখতে পাচ্ছি, দিন শেষে তাদের উপর একটা আস্থা তৈরি হবে। আমাদের আসলে টার্গেটটা হওয়া উচিত কি, যে আমরা একেবারে আক্রমণাত্মক ব্যাটিং করে প্রচুর রান করব, যেহেতু চট্টগ্রামের উইকেটে খেলা, সবকিছু মিলিয়ে কি দুশ্চিন্তার কোনো জায়গা আছে কিনা ব্যাটারদের নিয়ে?
অলওয়েজ দুশ্চিন্তা থাকে। বাংলাদেশের ওই যে চীনের দুঃখ হলো হুয়াংহো নদী, আর বাংলাদেশের দুঃখ হলো ক্রিকেটের দুঃখ হলো আপনার ব্যাটিং লাইন আপ। এটা বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং লাইন আপ কোনো ফরম্যাটই কখনোই খুব একটা ভালো করতে পারেনি, এবং এই টি-20 বলেন, ওয়ানডে বলেন, এই জায়গায় একই রকমের। আপনি দেখেন কয়টা 200 রানের ইনিংস রয়েছে এখানে। যেটা বললেন আপনি যে তানজিম কিন্তু ওখানে পিএসএল এ বসেছিলেন। আবার ইয়ের কথা যদি পারভেজ হোসেন ইমন কাঁধে চোট নিয়ে এসছেন, তার প্রপার প্রিপারেশন দেওয়ার একটা সময় পাননি, ইঞ্জুরিও রিকভার করতে হয়েছে। আবার এর সাইফ এবং লিটন, সাইফ তারাও আসলে লিটনের কথা ধারাবাহিক যদি দল। বলেন, সাইফের এবং লিটনের যেটা বললেন, লিটন টি-20 তো ভালো, ওয়ানডেতে তার একটা জিনিস হচ্ছে অন অ্যান্ড অফ যাওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছিল। মাঝখানে তিনি অফ ফর্মে ছিলেন, যে কারণে তাকে মিডল অর্ডারে শিফট করা হয়েছে, এবং মিডল অর্ডারে আসার পরে তিনি যে দুটো সিরিজ খেললেন তার মধ্যে প্রথম পাকিস্তানের বিপক্ষে 40-40 দুটো রান করেছেন। এখানে 3 ম্যাচের মধ্যে একটাতে রান পেয়েছেন। তো আশা করা যায় তার এই ছন্দটা আরও ভালো হবে, এবং তার অর্ডারটা, ব্যাটিং অর্ডারটা 4-এ আনা যায় কীভাবে সেটা ওয়ানডেতে সেটা টিম ম্যানেজার ফিক্স করবেন। আর টি-20তে যেটা বললেন, টি-20তে এখানে যারা রয়েছেন এখানে খুব একটা নেই, তবে টি-20তে তাদের প্র্যাকটিসটা হওয়া উচিত এরকম যে আমি সুযোগ পেলে কুইকলি রান করে দেবো, এবং গিয়ে আবার ধুমধাম করবো তাও না, সেট হওয়ার জন্য প্রয়োজন 3-4টা অল্প সময় বেশি রান তোলার একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা বুঝে শুনে করতে হবে। অবশ্যই। সেটাই আমরা প্রত্যাশা করছি। সেকেন্দার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও কখনো আপনার সঙ্গে সেই বিষয়টি আলোচনা করব। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের টি-20 স্কোরটা কেমন হলো, বাংলাদেশ কেমন করবে, সেই সঙ্গে ওয়ানডে সিরিজ নিয়েও আলোচনা চলছিল। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী।